ওয়েলকাম স্টুডেন্ট, আমি কোয়েল ঘোষ, তোমাদের এনভায়রনমেন্ট স্টাডি এডুকেটর। আজকে নিয়ে এসেছি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। আমি জানি তোমরা পড়ছো, আমি ডিটেলে যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলোকে তোমরা খুব সুন্দর করে ফলো করছো, আমার ভালো লাগছে দেখি সেটা। তো তোমাদের কাছে যেটা বলার, তোমাদের এই পড়ার সঙ্গে সঙ্গে যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে নিয়মিত কোশ্চেন অ্যান্সার। তো আমি চেষ্টা করছি বিভিন্ন নিত্য নতুন কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে নিয়ে আসার, যাতে তোমাদের প্র্যাকটিসটাও অনেক ভালো হয়। এবং আমি আশা রাখবো তোমরা ক্লাসগুলোকেও ভালো করে দেখবে এবং এই প্র্যাকটিস সেটগুলোও ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে কি হবে, পরীক্ষায় প্রশ্নগুলো খুব ইজিলি স্কোর করতে পারবে। তো আজকে আমি মোটামুটি 35টা কোশ্চেন নিয়ে এসেছি, অনেকগুলো কোশ্চেন নিয়ে এসেছি। তো সাথে থাকো এবং কোশ্চেন অ্যান্সারগুলো কীভাবে সলভ করছি দেখো, এবং আশা করি এর থেকে তোমরা একটা ভালো বেনিফিট পাবে। রোজ পড়ো এবং পড়াটা প্র্যাকটিস করো। এইটা করতে পারলে কিন্তু এই এনভায়রনমেন্টের এখানে যতটা নাম্বার আছে মোটামুটি 25+ কিন্তু স্কোর করতে পারবে। চলো এবার আমরা শুরু করছি আমাদের আজকের কোশ্চেন অ্যান্সার সিরিজ। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, ওজোন স্তর ছিদ্র হয়ে পৃথিবীতে আসে। কি আসে? ক্যান্সারের জীবাণু, কি আছে? ক্যান্সারের জীবাণু, অভ্র, চাঁদের রশ্মি, নাকি অতিবেগুনি রশ্মি? আমরা সবাই জানি পৃথিবী যদি এইটা হয়, পৃথিবীতে সূর্যের আলো যেটা আসে সেক্ষেত্রে ওজোন স্তর ভেদ করে যে সূর্যের আলোটা আসছে যেটা আমাদের পক্ষে ক্ষতিকর, সেইটা হচ্ছে ইউভি রে, যেটাকে আমরা কি বলি? সূর্যের অতিবেগুনি রশ্মি। এই অতিবেগুনি রশ্মিরই কিন্তু ক্ষতিকর প্রভাব হিসাবে শরীরে বিভিন্ন জায়গায় লাগলে অ্যালার্জি, স্কিন ক্যান্সার, আই ক্যান্সার, উদ্ভিদের গায়ে স্পটিং রোগ দেখতে পাই। পরবর্তী প্রশ্ন কি আনছি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এর ইংলিশটা কি? WHO এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর অনুযায়ী নিরাপদ শব্দের প্রাবল্য মাত্রা কত? এর অনুযায়ী নিরাপদ শব্দের প্রাবল্য মাত্রায় অপশন আছে 65, 55, 45 না কোনোটি নয়। এর অনুযায়ী নিরাপদ প্রাবল্য মাত্রা হচ্ছে 45 ডেসিবেল। 45 ডেসিবেলের বেশি যদি কোথাও শব্দ হয় সেটা কিন্তু WHO নির্ধারিত ডেসিবেলের তুলনায় অনেক বেশি, তখন সেটাকে আমরা শব্দ দূষণের মধ্যে ধরি। বনভূমি পুড়িয়ে কৃষি জমি ব্যবহার করাকে কি বলে? আমরা জানি আদিবাসী বা প্রিমিটিভ কালচারের লোকেরা কি করতো বলতো, এই যে বনভূমিটা আছে, বনভূমিটাকে কেটে যত এর গাছপালা আছে একে পুড়িয়ে দিত। পুড়িয়ে দেওয়ার ফলে এই সমস্ত কার্বনগুলো মেঝেতে পড়তো এবং বর্ষাকালে বৃষ্টির জল এর মধ্যে পড়ে স্যাঁতস্যাঁতে একটা হিউমাস তৈরি করতো। এই স্যাঁতস্যাঁতে হিউমাসের মধ্যে দিয়ে মাটিতে এই যে নিম্নমানের মিলেট অর দানা শস্য চাষ করা হতো, এই চাষ করার পদ্ধতিটাকে বলা হতো ঝুম চাষ বা ঝুম কাল্টিভেশন। বছরে 2 থেকে 3 বছর এই একটা জায়গায় ওরা এই চাষটা করতো। করার পর যখন জমির উর্বরতা একেবারে কমে যেত, পুয়োর হয়ে যেত, তখন তো আবার তারা এই জায়গাটা ত্যাগ করে গিয়ে আবার একটা অন্যত্র কোথাও গিয়ে আবার বনভূমি কেটে পুড়িয়ে আবার ঝুম চাষ শুরু করতো। এই ধরনের চাষের ক্ষেত্রে বলে রাখি একটা গুড নিউজ, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ঝুম চাষ হয় না, ঝুম কাল্টিভেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নেই। পরবর্তী, অ্যাসিড বৃষ্টির ফলে দেশের বিখ্যাত যে সমস্ত সৌধগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যাসিড বৃষ্টিতে তোমরা জানি যে মেনলি কি আসে? নাইট্রোজেন ডাই অক্সাইড, আরেকটা আসে সালফার ডাই অক্সাইড। এই দুটো অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে মিশে যে অ্যাসিড তৈরি করে যে সমস্ত সৌধগুলো বিনষ্ট করছে, তার মধ্যে অন্যতম কি? লালকেল্লা, তার মধ্যে অন্যতম কি? লালকেল্লা, তাজমহল, লালকেল্লা, তাজমহল, কোণারকের মন্দির, না শহীদ মিনার? তার মধ্যে অন্যতম হলো তাজমহল। আমরা জানি, বলি না যে অ্যাসিড বৃষ্টির কারণে এই তাজমহলের যে সাদা রং সেটা বিভিন্ন জায়গায় ডিসকালার হয়ে যাচ্ছে। তার কারণ অ্যাসিড কি করে? মার্বেল বা বিভিন্ন রত্নের সঙ্গে কি করে? ক্রিয়া বিক্রিয়ায় তাদের রংটাকে ডিসকালার করে দেয়। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী, লাং ক্যান্সারের জন্য দায়ী এর মধ্যে কোন গ্যাসটা?
লাং ক্যান্সারের জন্য মোস্টলি দায়ী যে গ্যাসটা সেটা হলো ওজোন গ্যাস, ক্লোরিন, অ্যামোনিয়া না সালফার ডাইঅক্সাইড। ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী গ্যাসটার নাম হলো ওজোন গ্যাস। শিল্প কারখানা থেকে নির্গত অগ্যাসীয় মানে যেটা গ্যাসীয় নয়, যেটা গ্যাসীয় নয়, এর মধ্যে দেখো সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এই তিনটেই কি? তিনটেই হচ্ছে গ্যাসীয়। তাহলে গ্যাসীয় নয় কি? ওয়ান অ্যান্ড অনলি ম্যাঙ্গানিজ। তাহলে শিল্প কারখানা থেকে নির্গত একটি অগ্যাসীয় বায়ু দূষক হলো ম্যাঙ্গানিজ। ক্লোরিন আমাদের শরীরে কি ক্ষতি করে? মাথা ধরায়, মাথা ব্যথা করায়, চোখের রোগ কনজাংটিভাইটিস হওয়ায়, না কোনোটিই নয়। ক্লোরিন এমন একটা জিনিস যেটা আমাদের শরীরে কিন্তু চোখের রোগ কনজাংটিভাইটিসটাকে বাড়িয়ে দেয় বা কনজাংটিভাইটিস ঘটে যার জন্য। তেজস্ক্রিয় দূষণ আমি পড়িয়েছিলাম, আমি আশা করব আমার প্রত্যেকটা স্টুডেন্ট পারবে। তেজস্ক্রিয় দূষণের শিকার হন কারা? যারা পরমাণু কেন্দ্রে কাজ করেন, এক্সরে মেশিন চালানো বা রেডিওথেরাপি বিভাগে যারা কাজ করেন, বিভিন্ন কীটনাশক তৈরির কলকারখানায় যারা কাজ করেন, নাকি এদের কোনোটিই নয়। অবশ্যই পরমাণু কেন্দ্রে যারা কাজ করেন তারা তেজস্ক্রিয় দূষণ দ্বারা দূষিত হলেও এক্সরে মেশিন যারা চালায় তারা এক্সরে রেটা যে পায়, বা বিভিন্ন রেডিওথেরাপিস্ট যারা রেডিওথেরাপি করে তারা কিন্তু ডাইরেক্টলি তেজস্ক্রিয় দূষণের দ্বারা ভীষণভাবে দূষিত হন এবং এফেক্টও তাদের মধ্যে কিন্তু খুব খারাপ পড়ে। হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ কেমন? হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ হলো পচা ডিমের মতো, পচা মাছের মতো, পচা মাংসের মতো, না কোনোটি নয়। হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ হলো পচা ডিমের মতো। পরীক্ষাগারে ওই ঝাঁঝালো পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটাকে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস হিসেবে কিন্তু চিনি। এক্ষেত্রে কিন্তু গন্ধ দ্বারা পরীক্ষাগারে অনেক সময় কিন্তু এই গ্যাসটাকে চিহ্নিতকরণ করা হয়। শিল্প জাতীয় শব্দ দূষণের উদাহরণ কি? মানে এর মধ্যে যে শব্দ দূষণটার উৎপত্তি হয়েছে, যে উৎসটা আমরা দেখতে পাচ্ছি, সেটার উৎস হচ্ছে শিল্প। তাহলে বাসের হর্ন শিল্প নয়, মাইকের আওয়াজ শিল্প নয়, আতশবাজি শিল্প নয়। তাহলে চাল কলকারখানার একটানা যে আওয়াজ, এটা কিন্তু শিল্প জাতীয় শব্দ দূষণের একটা উদাহরণ। এনসিএফ এর পুরো নাম কি? এনসিএফটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা। এনসিএফ এর পুরো ব্যাপারটা কিন্তু তোমাদের বাবা জানতে হবে এবং এখান থেকে কিন্তু ফুল ফর্ম দিতেই পারে, তাই না দেখো সবগুলোতেই এনসিএফ দিয়ে আছে, তাই খুব মন দিয়ে প্রত্যেকটাকে পড়তে হবে। প্রথমটা কি আছে? ন্যাশনাল ক্যারিকুলাম ফোর্স, দ্বিতীয়টা হচ্ছে ন্যাশনাল কন্টিনিউয়াস ফ্রেমওয়ার্ক, ন্যাটাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক। তাহলে এই ক্ষেত্রে এনসিএফ এর ফুল ফর্ম হলো ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানুষের ব্যবহারযোগ্য জলের পরিমাণ। মানুষের ব্যবহারযোগ্য জলের পরিমাণ 3%, 0.3%, 4% or 3.3%। মানুষের ব্যবহারযোগ্য জলের পরিমাণ হলো 0.3%। দেখো আয়োডিনের অভাবে যে রোগটি হয়, আমি যখন পড়েছিলাম তেজস্ক্রিয় দূষণ সেখানে পড়িয়েছিলাম যে আয়োডিন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে প্রভাবিত করে। আয়োডিনের অভাবে কিন্তু আমাদের গলগণ্ড রোগ হয়। গলগণ্ড রোগটা হচ্ছে আয়োডিনের অভাবে সৃষ্টি হয়। কি হয়? আমাদের গলার যে গ্ল্যান্ডটা সেটা অস্বাভাবিক মাত্রায় ফুলে যায়। বায়ু দ্বারা সংক্রামিত রোগ, মানে এর মধ্যে রোগটা বায়ু দ্বারা হয়। বলতো আমাশয় কি বায়ু দ্বারা হয়? না। হাম কি বায়ু দ্বারা হয়? না। ফাইলেরিয়া কি বায়ু দ্বারা হয়? না। সর্দি কাশি জ্বর কিন্তু বায়ু দ্বারা হতে পারে। মানে আমার বাড়িতে কেউ যদি সর্দি বা কাশি নিয়ে আসে, সে যদি আমার সামনে 3-4 বার হাঁচি দেয় বা কাশে, তাহলে সেই বায়ুর থেকে আমার কিন্তু একই এনভায়রনমেন্টে বসে থাকলে আমারও কিন্তু পরবর্তীতে এই ভাইরালটা আমাকে ইনফেক্ট করতে পারে। তো সেক্ষেত্রে বায়ু দ্বারা সংক্রামিত রোগ হচ্ছে কি? সর্দি। ক্যালসিয়ামের অভাবে যে রোগ হয়, দেখো আমি বলে রাখি ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে দুটো রোগ হয়। একটা হচ্ছে দাঁতের রোগ, আরেকটা হচ্ছে হাড়ের রোগ। টিথ আর বোন, হাড় বা অস্থি, এই দুটোর গঠন নষ্ট হয়। এখানে কি বলে দিয়েছে? দাঁতের গঠন ঠিক হয় না, রক্তাল্পতা তো ক্যালসিয়ামের অভাবে হয় না, দৈহিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত এটাও না, কোনোটিই নয় এটাই না,
তার মানে দাঁতের গঠন ঠিক হয় না। ক্যালসিয়ামের অভাবে যে রোগ হয় সেটা হচ্ছে দাঁতের গঠন সঠিকভাবে হয় না। খাদ্য শৃঙ্খল রক্ষায় যে শক্তিটি দরকার, যা কিভাবে পাওয়া যায়? দেখো, খাদ্য শৃঙ্খলে প্রথম যদি সবুজ উদ্ভিদ ধরি, সবুজ উদ্ভিদকে খাচ্ছে একটা হরিণ, হরিণকে খাচ্ছে একটা বাঘ, বাঘকে খাচ্ছে একটা বাজ পাখি, বাঘটা মরে গেল, বাজ পাখিটা মরা জীবজন্তুকে খাচ্ছে। বাজ পাখির উপর কাজ করছে বিয়োজক। বিয়োজক মানে বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাক। আর বিয়োজকরা তারপর ব্যাকটেরিয়া, ছত্রাক এই সমস্ত কি করছে, এই যে বাজ পাখিটার দেহের উপর কাজ করে যে গলা পচা জিনিসটা তৈরি করছে, সেটা আবার পরিবেশে মিশে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, সবুজ উদ্ভিদ জন্ম নিচ্ছে। মানে বিয়োজকের কাজ কি? বিয়োজক হচ্ছে এই বাজ পাখির শরীরের জটিল উপাদানকে ভেঙে সরল উপাদানে পরিণত করে ও পরিবেশে ফিরিয়ে দেয়। যার ফলে আবার কি হয়, সবুজ উদ্ভিদ উৎপাদন হয়। তাহলে খাদ্য শৃঙ্খলের প্রথম যেটা, যে সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিল, বায়ুর কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে মাটি থেকে জল নিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করছে, খাদ্য ও শক্তি, সেটা হচ্ছে এই সবুজ উদ্ভিদ। তাহলে খাদ্য শৃঙ্খল রক্ষায় যে শক্তির দরকার হয় তা প্রথম কার থেকে পাওয়া যায়? অবশ্যই সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদের দেহ থেকে পরবর্তীতে বিভিন্ন প্রাণীর দেহে তা যায় এবং পরবর্তীতে বিয়োজক সেটাকে ভেঙে নেয়। ডোকরা শিল্পে যে ধাতু ব্যবহার করা হয় তা হলো, ডোকরা শিল্পে যে ধাতুটা ব্যবহার করা হয় তা হলো পিতল। পিতল ব্যবহার করা হয় ডোকরা শিল্পে। বাংলায় বর্ষাকালে সৃষ্টি হয় কোন বায়ুটার প্রভাবে? উত্তর পূর্ব মৌসুমী বায়ু, নিয়ত বায়ু, মেরুদেশীয় বায়ু, না দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু? উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় শীতকালে, শুষ্ক বায়ু হয়, এটা শুষ্ক ও শীতল। নিয়ত বায়ু সারা বছর প্রবাহিত হয়, সারা বছর প্রবাহিত হয়। মেরুদেশীয় বায়ু কোথায় প্রবাহিত হয়? এই যদি এটা আমাদের পৃথিবী হয়, এটা 90 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে 90 ডিগ্রি সাউথ, এই উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এখানে যে বায়ুটা প্রবাহিত হয় তাকে মেরুদেশীয় বায়ু বলে। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় বর্ষাকালে, এই বায়ুটা হচ্ছে আর্দ্র বায়ু। তাহলে বাংলায় বর্ষাকালের সৃষ্টি হয় বলতে কোনটা বলবো? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা কি হচ্ছে? বাংলায় বর্ষাকালে সৃষ্টি হয়। এবার বলছে পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কি? সমস্ত শক্তির উৎস কি? জীবাশ্ম জ্বালানি, চাঁদ, নক্ষত্র, নাকি সূর্য? সমস্ত শক্তির উৎস হলো সূর্য, কারণ সূর্য থেকেই তো আমরা তাপ পাই, সূর্যালোক পাই, তারপর তো তাই দিয়ে সবুজ উদ্ভিদ খাবার বানাবে, শক্তি বানাবে, আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে নেব। তো সূর্য যদি না থাকে তাহলে তো কিছুই হবে না। চামড়ার নিচে যেই মোটা স্তর শীতের হাত থেকে রক্ষা করে তা কি দিয়ে তৈরি? আমাদের প্রত্যেকের চামড়ার নিচে একটা স্তর থাকে যা আমাদের তীব্র শীতের হাত থেকে রক্ষা করে। এটা কি দিয়ে তৈরি? কার্বোহাইড্রেট, প্রোটিন, শর্করা, না লিপিড? এইটা তৈরি লিপিড দিয়ে। আমাদের স্কিনের নিচে যে মোটা স্তরটা থাকে যাকে আমরা ফ্যাটও বলে থাকি। দুধ সংরক্ষণের গুরুত্বপূর্ণ পদ্ধতি, আমরা কোন পদ্ধতিতে দুধকে সংরক্ষণ করতে পারি? ক্যানিং পদ্ধতিতে, সানড্রাইং পদ্ধতিতে, পাস্তুরাইজেশন পদ্ধতিতে, না প্যাকেজিং পদ্ধতিতে?
যে পদ্ধতিতে আমরা দুধকে সংরক্ষণ করি তা হচ্ছে পাস্তুরাইজেশন পদ্ধতিতে। এই পাস্তুরাইজেশন পদ্ধতির মধ্যে দিয়ে আমরা দুধকে কিন্তু প্রিজার্ভ করতে পারি। এবার বলছে কোনটা জলবাহিত রোগ? ডেঙ্গু, টাইফয়েড, টিউবারকুলোসিস, ইনফ্লুয়েঞ্জা। ডেঙ্গু তো মশা দ্বারা বাহিত। টিউবারকুলোসিসও কি হয় আমার? টিউবারকুলোসিসও কিন্তু ব্যাকটেরিয়া দ্বারাই তো হয়, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর ইনফ্লুয়েঞ্জাও তো এটা জল দ্বারা হয় না, মেনলি জল দ্বারা এক্ষেত্রে যে রোগটা হয় সেটা হচ্ছে আমাদের টাইফয়েড। টাইফয়েড, কলেরা এগুলো সবই কিন্তু আমাদের জলবাহিত। কলেরা এগুলো কিন্তু সবই কিন্তু আমাদের জলবাহিত রোগ। পেঙ্গুইনদের রক্ষা করার জন্য 12টা দেশের মধ্যে যে আন্টার্কটিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তার কারণ পেঙ্গুইনদের পরিমাণ না প্রচুর পরিমাণে হ্রাস পাচ্ছিল, যার ফলে ওদেরকে আমরা ওই ডেঞ্জার্ড স্পিসিস যেটা, সেই স্পিসিসের মধ্যে কিন্তু আমরা ফেলছিলাম। তো সেক্ষেত্রে সেই স্পিসিসদের মধ্যে ফেলার জন্য 12টা দেশের মধ্যে আন্টার্কটিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তিটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সেই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল 1920-তে, 1950-এ, 1959-এ নাকি 1905-এ? হয়েছিল 1959 সালে। পেঙ্গুইনদের রক্ষা করার জন্য 12টি দেশের মধ্যে আন্টার্কটিক চুক্তি। বায়ুর চাপ পরিমাপক যন্ত্র কি? বা কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়? এক্ষেত্রে বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটারের সাহায্যে। এই বায়ুর চাপ পরিমাপের একক হলো বায়ুর চাপ পরিমাপের একক হলো এমবি, যাকে বলি মিলিবার। আর বায়ুর চাপ পরিমাপের যন্ত্রটা কি? ব্যারোমিটার। সমুদ্রের জলে অম্লতা বাড়ার কারণ কি? অম্লতা মানে হচ্ছে অ্যাসিডের পরিমাণ। অ্যাসিডের পরিমাণ বাড়ার কারণ কি? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি, নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি, অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি, না হাইড্রোজেনের পরিমাণ বৃদ্ধি? সমুদ্রের জলে অম্লতা বাড়ার অন্যতম কারণ হলো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই কিন্তু একটু দেখবে। ঘৃতকুমারীর ব্যবহৃত অংশটি কি? ঘৃতকুমারীর যে অঙ্গগুলো আছে তার মধ্যে পাতা, মূল, ফুল, কাণ্ড কোনটা ব্যবহার করি? ঘৃতকুমারীর যে অঙ্গগুলো আছে তার মধ্যে আমরা পাতা ব্যবহার করি। পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির জন্য ব্যবহৃত হয় কি? কোন কোনগুলো পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির জন্য ব্যবহৃত হয়? পরীক্ষাগারে কিন্তু বলা হয়েছে পটাশিয়াম কার্বনেট, কস্টিক পটাশ, পটাশিয়াম ক্লোরেট, না পটাশিয়াম নাইট্রেট? অনেকেই জানো, একটু ঝালিয়ে নিতে হবে পড়াটা। পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। পরবর্তীতে, অমেরুদণ্ডী প্রাণী নয়। নয় কথাটার কিন্তু একটা বড় গুরুত্ব। অমেরুদণ্ডী প্রাণী নয় মানে এখানে বলেছে কোনটা, ঘুরিয়ে প্রশ্নটার উত্তর হলো কোনটা মেরুদণ্ডী প্রাণী। সবাই অমেরুদণ্ডী প্রাণী নয় মানে অমেরুদণ্ডী খুঁজতে শুরু করে দেবে, তাড়াতাড়ি করে একটা স্পঞ্জ, তারা মাছ, একটা গোল পাখি দেবে, সেটা কিন্তু নয়। অমেরুদণ্ডী প্রাণী নয় মানে কোনটা মেরুদণ্ডী প্রাণী? স্পঞ্জ অমেরুদণ্ডী প্রাণী, তারা মাছ অমেরুদণ্ডী প্রাণী, স্কুইডও অমেরুদণ্ডী প্রাণী, কিন্তু তিমিকে কিন্তু আমরা মেরুদণ্ডী প্রাণী হিসাবে কনসিডার করি। টেবিল ল্যান্ড বলা হয়। টেবিল ল্যান্ড কাকে বলে? ফিচারটা অনেকটা এরকম হয় জানো তো। আশা করি এবার আমার স্টুডেন্টরা বলতে পারবে। দেখতে অনেকটা এরকম হয়। বলতো এর মধ্যে কোনটার সাথে মিলছে? পর্বত শ্রেণীর সঙ্গে, বালিয়াড়ির সঙ্গে, মালভূমির সঙ্গে, না উপত্যকার সঙ্গে? অবশ্যই টেবিল ল্যান্ড বলা হয় মালভূমিকে। মালভূমিতে আমরা এই ধরনের টেবিল ল্যান্ড দেখতে পাই।
রানীগঞ্জ ঝরিয়া অঞ্চলে কি খনি আছে? রানীগঞ্জ ঝরিয়া অঞ্চলে কি আছে? কয়লা খনি, লৌহ খনি, অভ্র খনি না স্বর্ণ খনি? বলতে পারবে? রানীগঞ্জ ঝরিয়া অঞ্চলে আমরা যে খনিটা পাই সেই খনিটা হচ্ছে আমাদের সবার পরিচিত কয়লা খনি। স্বর্ণখনি ভারতের একটা খুব ইম্পর্টেন্ট, সবাই জানো, সবার খুব ফেভারিট সিনেমাও হয়ে গেছে, কর্ণাটকের কোলার মাইন, কোলার খনি। কেজিএফ দেখেছো না সবাই? কেজিএফ 1 কেজিএফ 2 দেখেছো? সেইটা হচ্ছে স্বর্ণখনি, হচ্ছে কর্ণাটকের কোলার মাইন আছে আমাদের ভারতে। এছাড়া আমাদের রানীগঞ্জ ঝরিয়া অঞ্চলে আমরা কি দেখতে পাই? কয়লা খনি। স্বর্ণখনি হচ্ছে কর্ণাটকের কোলার মাইন। জীবাশ্ম জ্বালানির দ্বারা সৃষ্টি হয় কোন দূষণ? ডাইরেক্ট কোনো জিনিসকে আমি জ্বালাচ্ছি, জ্বালানোর ফলে যে ধোঁয়াটা, এই যে একটা জায়গায় আমরা জ্বালিয়ে দিলাম, জ্বালানোর ফলে এই যে ধোঁয়াটা কোথায় মিশছে? ডাইরেক্ট এয়ারে মিশছে, ডাইরেক্ট মানে একদম ডাইরেক্ট বায়ুতে মিশছে। তাহলে এক্ষেত্রে আমরা কোন দূষণ? জল দূষণ? ডাইরেক্ট নয়। শব্দ দূষণ? ডাইরেক্ট নয়। স্থল দূষণ? ডাইরেক্ট না। ডাইরেক্ট হচ্ছে কি? বায়ু দূষণ। মুদালিয়ার কমিশনের রিপোর্ট কত সালে পেশ করা হয়? মুদালিয়ার কমিশনের রিপোর্ট 1952-তে পেশ করা হয়। এবার বলছে মাটিতে খনিজ পদার্থের পরিমাণ কত? মাটিতে খনিজ পদার্থের পরিমাণ কত? দেখে নাও। 25%, 35%, 45% না 43%? কতটা পরিমাণে মাটিতে খনিজ পদার্থ থাকে? মাটিতে খনিজ পদার্থের পরিমাণ হচ্ছে 45%। ক্যাসমিলান কি? সিনথেটিক উল, বিশেষ ফল, বিশেষ ধরনের শাল নাকি উল? ক্যাসমিলান কি? ক্যাসমিলান হলো এক ধরনের সিনথেটিক উল। মেলানোমা কি? মেলানোমা এক ধরনের চোখের রোগ, এক ধরনের পেটের রোগ, এক ধরনের চামড়ার রোগ নাকি মারাত্মক ধরনের চামড়ার ক্যান্সার? মেলানোমা হলো মারাত্মক ধরনের চামড়ার ক্যান্সার। তাহলে এই দিয়ে আমরা আমাদের আজকে 35টা প্রশ্ন শেষ করলাম। পিডিএফ এর শেষে দেখো আমি কিন্তু উত্তরগুলো দিয়ে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। কারোর যদি বুঝতে অসুবিধা হয় আবার একবার ভিডিওটা দেখে নেবে এবং ভিডিওর পিডিএফ এর শেষে যে উত্তরগুলো দিয়েছি সেগুলোকেও একবার চোখ বুলিয়ে নেবে এবং নিত্য নতুন যে স্টাডি মেটেরিয়ালে যে পড়াগুলো পড়াচ্ছি সেই ভিডিওগুলো তো তোমাদের দেখতে হবেই, সাথে কি করতে হবে? আমার সঙ্গে কিন্তু কোশ্চেন অ্যান্সার সিরিজগুলো প্র্যাকটিস করতে হবে। যত কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে দেখবে তোমাদের পড়াটা আরও বেশি কমপ্লিট হচ্ছে এবং যতই টাফ ঘুরিয়ে পেঁচালো প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন তোমরা ঠিক তার মধ্যে থেকে একটা ভালো ফল করতে পারবে। তো আশা করি আমার স্টুডেন্টরা আমার কথা শুনছো এবং আমার মতে চলছো এবং আমার সঙ্গে প্রত্যেকটা এরকম ক্লাসের সিরিজ, তারপর প্র্যাকটিস সেটের সিরিজে পাশে থাকবে। তো আজকে এই বলি আমি আমার ক্লাসটা এন্ড করছি। চলো আজকের মতো সবাইকে গুড বাই।